পুলিশ একজন ইউএনও ম্যাডামের সাথে বিয়াদবি করেছিল। ইউএনও ম্যাডাম সেদিন অতি স্বাভাবিক এবং সাধারণ পোশাকে বের হয়েছিলেন। সেই দুইজন পুলিশ তাকে চিনতে না পেরে ম্যাডামের গায়ে হাত দিয়েছিল এবং তার সাথে নোংরামি করার চেষ্টা করেছিল। কিন্তু যখন তিনি তার পরিচয় প্রকাশ করলেন তখন পুরো এলাকা কেঁপে উঠেছিল। আজকের এই কাহিনীটি আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে দেবে। এটি একটি চমৎকার, শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক গল্প। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই এই ভিডিওতে এখনই একটি লাইক করুন। তো চলুন শুরু করা যাক। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি শহরে সবার সম্মান ও ভরসার নাম ছিল ডেপুটি কমিশনার মারিয়াম বাখতিয়ার। ন্যায়পরায়ণ, নির্ভীক ও চরম সৎ এই নারী কর্মকর্তাকে সবাই শ্রদ্ধা করত। একদিন তিনি নিজের ভাইয়ের বিয়েতে অংশ নিতে একা স্কুটিতে চেপে শহর ছাড়িয়ে গ্রামের দিকে রওনা দিলেন। তার গায়ে ছিল সাধারণ জামা, চোখে প্রশান্তির ছাপ এবং মুখে ছিল এক কোমল হাসি। কোনো প্রোটোকল, কোনো গাড়ি বা নিরাপত্তা ছাড়াই একেবারে সাধারণ মানুষের মতো চলছিলেন। যখন তিনি শহরের বাইরে একটি পুলিশের চৌকির সামনে দিয়ে যাচ্ছিলেন তখন 2-3 জন পুলিশ সদস্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে ছিল চৌকির ইনচার্জ ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন। তিনি লাঠি উঁচিয়ে মারিয়ামকে থামতে বললেন। বিনা বাক্যে তিনি স্কুটিটি পাশে দাঁড় করালেন। সাজ্জাদ এক রুক্ষ ভঙ্গিতে বলল, কোথায় যাচ্ছেন? মারিয়াম হাসি মুখে জবাব দিলেন, আমার ভাইয়ের বিয়ে, ওখানে যাচ্ছি। দুজন সিপাহী এগিয়ে এসে তার 2 হাত শক্ত করে ধরে ফেলল। তাকে ধাক্কা দিয়ে টানতে শুরু করল থানার দিকেই। তখনই প্রথমবার মারিয়ামের কণ্ঠস্বর উঠল, ছাড়ো আমাকে। কিন্তু সেই কণ্ঠে ভয় ছিল না, ছিল দহন, যেটা দীর্ঘ সময় ধরে জমে থাকা গরম লাভার মতো একবারে বিস্ফোরিত হতে চাইছে। সাজ্জাদ হাসতে হাসতে বলল, ওহ, এখন তো জাবানও খুলেছে, দেখব থানায় কত দূর চলে তোমার জাবান। থানায় পৌঁছেই সাজ্জাদ চিৎকার করে উঠল, কই গেল সব? চা পানি নিয়ে আয়, আজ এক স্পেশাল মেহমান এসেছে। মারিয়াম তখনও চুপ ছিলেন। তার চোখ ধীরে ধীরে থানা ভবনের দেওয়ালগুলো পরখ করছিল, যেন অনেক বছর ধরে জমে থাকা অন্যায় আর লাঞ্ছনার ইতিহাস পড়ে ফেলছেন। একটি সিপাহী এসে ফিসফিস করে সাজ্জাদের কানে বলল, স্যার, ব্যাপারটা কি? সাজ্জাদ হাসি দিয়ে বলল, কিছু না, কোনো চোর বা ডাকাত না, যা খুশি লিখে দে, শুধু এটাকে ভাঙতে হবে, এর অহংকার চূর্ণ করতে হবে। মারিয়াম সব শুনছিলেন, কিন্তু তার চোখে এখনও ধৈর্যের গভীরতা ছিল, যেন তিনি চাচ্ছিলেন সমস্ত নোংরা নীলেই সামনে চলে আসুক। সাজ্জাদ চেয়ার টেনে বসে কলম তুলে মারিয়ামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম কি? কোথায় থাকো? কার বাড়ির মেয়ে? মারিয়াম চুপ। সাজ্জাদ আবার বলল, শুনছ না? নাম বলো। তিনি তখনও পাথরের মতো নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। রেগে গিয়ে টেবিলে এক চাপড় মারল। পুরো থানা কেঁপে উঠল সেই শব্দে। নাম বল, নইলে খুব আফসোস করবি। মারিয়াম ধীরে আর শান্ত কণ্ঠে বললেন, যার নাত আফরোজ। সাজ্জাদ কাছে এসে হাসি দিয়ে বলল, ও, এখন তো মিথ্যাও ভালো বলতে পারিস, খুব চালাক মনে করছিস, কিন্তু মনে রাখ, এখানে চালাকি অনেক খরচের। তারপর মারিয়ামকে টেনে নিয়ে যাওয়া হলো এক দুর্গন্ধময় অন্ধকার লকআপে, যেখানে আগে থেকেই 2জন নারী বন্দী ছিল। তাদের একজন মারিয়ামের দিকে তাকিয়ে বলল, বোন, তুমি তো দেখছি পাহাড় ভেঙে ফেলেছ মনে হয়। মারিয়াম শুধু মৃদু হেসে চুপ করে গেলেন। তার দৃষ্টি তখন যেন পুরো সিস্টেমের সেই বাস্তব চেহারাটিকে লক্ষ্য করছিল, যেটি সাধারণ মানুষ কখনো দেখতে পায় না। সাজ্জাদ এবার মারিয়ামের নামে এক মিথ্যা মামলা তৈরি করল, চুরি আর ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে। ফাইলের ওপর সিল মেরে বলল, চল, কেস তো রেডি। একটি সিপাহী দ্বিধা ভরে জিজ্ঞেস করল, স্যারের কোনো প্রমাণ? সাজ্জাদ হেসে উঠল, থানায় প্রমাণ চাওয়া হয় না, বানানো হয়। কিছুক্ষণ পর এক সিপাহী মারিয়ামের কাছে এসে জোরে তার কাঁধে চাপড় মারল, কিন্তু তার মুখে ভয়ের চিহ্ন মাত্রও ছিল না, ছিল গভীর এক নীরবতা। সাজ্জাদ এগিয়ে আসছিল তার দিকে। ঠিক তখনই থানার মূল দরজায় একজন উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠল, থামুন। সবার দৃষ্টি ঘুরে গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়েছিল SHO সরফরাজ মেহেদি। থানা এলাকায় তার পরিচিতি ছিল কঠোর কিন্তু ন্যায়পরায়ণ অফিসার হিসেবে। তিনি মারিয়ামের দিকে তাকালেন। তার অবস্থার দিকে নজর পড়তেই কপালে ভাঁজ পড়ে গেল। এ কি হচ্ছে এখানে? সরফরাজ জানতে চাইলেন। সাজ্জাদ হেসে বলল, কিছু না স্যার, রাস্তার একটা মেয়ে বেশি অহংকার দেখাচ্ছিল, তাই একটু শিক্ষা দিচ্ছি। সরফরাজ মারিয়ামকে এক চোখে চাইলেন। তার আত্মবিশ্বাস, তার স্থিরতা, সবকিছুতেই ধরা পড়ছিল যে সে কোনো সাধারণ নারী নয়।
তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন তার অপরাধ কি। সাজ্জাদ কিছুটা কাঁপা কণ্ঠে বলল, চেকিংয়ে বেয়াদবি করেছিল স্যার। সরফরাজ সম্পূর্ণ সতর্ক হয়ে গেলেন। তিনি সোজা মারিয়ামকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? মারিয়াম তখনও চুপ। সাজ্জাদ হস্তক্ষেপ করে বলল, স্যার নাম পর্যন্ত বলছে না। তখন সরফরাজ আদেশ দিলেন, তাকে আলাদা একটি কক্ষে রাখুন, আমি নিজেই তার উপর নজর রাখব। সাজ্জাদ হতবাক হয়ে গেল, কিন্তু কিছু বলতে পারল না। মারিয়ামকে একটি অন্ধকার আরও দুর্গন্ধময় কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে ছিল একটি ভাঙা টেবিল আর কোনায় মরিচা ধরা এক খণ্ড লোহার রড। এখন মারিয়াম আরও কাছ থেকে দেখছিলেন সেই পচাগলা সিস্টেমের চেহারা, যেটা এতদিন শুধু বাইরে থেকে আন্দাজ করতেন। ঠিক তখনই এক সিপাহী দৌড়ে ঘরে ঢুকল। স্যার, বাইরে একটা সরকারি গাড়ি দাঁড়িয়ে আছে। সাজ্জাদ চমকে উঠে বলল, কে এসেছে? সিপাহী বলল, স্যার, গাড়িতে সরকারি কর্মকর্তার প্লেট লাগানো এবং সেই ব্যক্তি হচ্ছেন ডেপুটি কমিশনার আমিন ওয়ালিদ। এই কথা শুনে সাজ্জাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এসএইচও সরফরাজ মেহেদিও উঠে দাঁড়ালেন। এখন বোঝা যাচ্ছিল বিষয়টা ওপর পর্যন্ত পৌঁছে গেছে। ডেপুটি কমিশনার আমিন ওয়ালিদ থানা প্রাঙ্গণে প্রবেশ করলেন। তার চোখে ছিল প্রচণ্ড রাগের ঝলক। গম্ভীর কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন, এখানে কি নাটক চলছে? সাজ্জাদ তখন এসএইচও সরফরাজ মেহেদির সামনে দাঁড়ানো অবস্থায় বেশ কাঁপতে কাঁপতে বলল, স্যার, কিছু না, সাধারণ একটা চেকিং ছিল। ডিসি সাহেব টেবিল থেকে একটা ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। তার কপালে ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। এরপর চোখ তুলে জিজ্ঞেস করলেন, ওই কক্ষে কে আছে? সরফরাজ উত্তর দিল, নাম লেখা হয়েছে জান্নাত আফরোজ, কিন্তু তার বিরুদ্ধে জালিয়াতি ও ব্ল্যাকমেলিংয়ের মামলা রুজু করা হয়েছে। ডিসি আমিন তীক্ষ্ণ দৃষ্টিতে সাজ্জাদের দিকে তাকিয়ে বললেন, তোমার কাছে কি এর কোনো প্রমাণ আছে? এইবার সাজ্জাদ সম্পূর্ণ ফাঁসতে শুরু করল। তার গলা শুকিয়ে এলো, কথাও জড়িয়ে যেতে লাগলো। ডিসি এবার সরাসরি মারিয়ামের দিকে তাকালেন। আপনার নাম কি? তখন প্রথমবারের মতো মারিয়াম বখতিয়ার মুখ তুলে ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ডেপুটি কমিশনার মারিয়াম বখতিয়ার। এক মুহূর্তে পুরো থানার বাতাস স্তব্ধ হয়ে গেল। কেউ নড়ল না, কেউ কিছু বলল না। সমস্ত পুলিশ সদস্যদের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সাজ্জাদের হাত পা কাঁপতে হলো। থানার সিপাহীরা নির্বাক দাঁড়িয়ে গেল। তখন সবার মনে পড়ে গেল, এই সেই নারী যিনি পুরো জেলার প্রশাসনিক ভার নিজের কাঁধে বহন করেন, যাকে রাস্তা থেকে চুল ধরে হিচড়ে টেনে আনা হয়েছিল, যার মুখে চড় মারা হয়েছিল, যার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সে কোনো সাধারণ পথচারী নয়, বরং পুরো জেলা প্রশাসনের সবচেয়ে উচ্চ পদস্থ নারী কর্মকর্তা। ডেপুটি কমিশনার আমিন গর্জে উঠলেন, তোমার এত বড় সাহস হলো কি করে সাজ্জাদ? এক সিনিয়র অফিসারের বিরুদ্ধে মিথ্যা মামলা করছো? সাজ্জাদ কিছু বলতে চেষ্টা করতেই এসএইচও সরফরাজ বললেন, স্যার, আমি শুরুতেই বলেছিলাম কিছু একটা ভুল হচ্ছে এখানে, কিন্তু উনি আমার কথার কোনো গুরুত্ব দেননি। এখন সাজ্জাদ একেবারে একা পড়ে গেল। তখন মারিয়াম দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে সামনে এসে বললেন, সাজ্জাদ হোসেন, আজ থেকে তোমার চাকরি শেষ। তোমার সাময়িক বরখাস্তের আদেশ এখনই কার্যকর হচ্ছে এবং তোমার বিরুদ্ধে ফৌজদারি মামলাও চলবে। এই কথা শুনেই সাজ্জাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পুলিশ সদস্যরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। এসএইচও আদেশ দিলেন, হলদার, এই ইন্সপেক্টরকে ধরে লকআপে নিয়ে চলো। তখনই সাজ্জাদ পকেট থেকে একটা কাগজ বের করে বলল, 1 মিনিট ম্যাডাম, আগে এটা দেখে নিন। সাজ্জাদ যে কাগজটি বের করেছিল সেটি সে ডিসি আমিন ও মারিয়াম বখতিয়ারের সামনে ধরে বলল, এই নিন আমার বদলির আদেশ। 3 দিন আগেই আমার ট্রান্সফার হয়ে গেছে, তাই আপনার এখন যাই করেন চাকরি থেকে আমাকে বরখাস্ত করতে পারবেন না। ডিসি ও মারিয়াম দুজনে বিস্মিত দৃষ্টিতে কাগজটি দেখলেন। ডিসি চোখ শুরু করে সরফরাজ মেহেদিকে বললেন, যাও রেকর্ড চেক করে দেখো আদেশটা আসল কিনা। সরফরাজ তৎক্ষণাৎ কম্পিউটার ঘেটে দেখে এসে জানালো, স্যার, আদেশটা আসল, কিন্তু নতুন ইন্সপেক্টর এখনও চার্জ নেননি, তাই এখন এর দায়িত্বে এই ব্যক্তিই নিজেই। তখন মারিয়াম দৃঢ় চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে বললেন, তোমার খেল খতম। এখন তুমি যাবে সেই জায়গায় যেখানে তুমি অনেক নির্দোষ মানুষকে বন্দী করেছ। ডিসি আমিনও ইঙ্গিতে দুজন সিপাহীকে নির্দেশ দিলেন, ধরো ওকে। যখন সিপাহীরা সাজ্জাদকে ধরতে এগিয়ে যায় তখন সে চিৎকার করে বলল, রুকুন ম্যাডাম, আপনি কি ভাবছেন শব্দোষ আমার একার? আমি একা কিছু করিনি, এই পুরো থানা আমার সঙ্গে ছিল, এরা সবাই এতে জড়িত। এই কথা শুনে থানার আরও কয়েকজন সিপাহীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের চোখে পড়ে গেল আতঙ্কের ছাপ। এসএইচও সরফরাজ সঙ্গে সঙ্গে পরিস্থিতির দায়িত্ব নিলেন। তিনি এক এক করে থানার সকল সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন। মারিয়াম ডিসিকে ফিরে বললেন, এখনই পুরো থানাকেই পরিষ্কার করতে হবে, একটা গন্ধ যেন বাকি না থাকে। ডিসি আমিন বললেন, আপনারা আদেশে চলবো ম্যাডাম, এবার এক এক করে সবকিছুর হিসাব নেওয়া হবে।
এই খবর ছড়িয়ে পড়তেই থানার বাইরের পরিবেশ রীতিমতো কেঁপে উঠল। কিছু সাংবাদিক আগে থেকেই বাইরে অপেক্ষা করছিল, তাদের আঁচ হয়ে গিয়েছিল বড় কিছু ঘটতে চলেছে। যখন জানা গেল যে পুরো থানার স্টাফদের লাইনে হাজির করা হচ্ছে, তখন তারা ক্যামেরা ও মোবাইল নিয়ে তার লাইভ করে শহর জুড়ে সংবাদ ছড়িয়ে দিতে শুরু করলো। ঠিক তখনই এক কালো কাঁচ দেওয়া গাড়ি থামল থানার সামনে। দরজা খুলে বেরিয়ে এলেন এসএসপি নিশানাত হায়দার। তার মুখ গম্ভীর কিন্তু চোখের তীক্ষ্ণ নজর। তিনি গর্জে উঠলেন, এই নাটক কতদিন ধরে চলছে? ডিসি ও মারিয়াম চুপ করে দাঁড়িয়ে রইলেন। এরপর মারিয়াম সরাসরি এসএসপির চোখে চোখ রেখে বললেন, আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন? এসএইচও সরফরাজ সঙ্গে সঙ্গে একটি মোটা ফাইল বের করে মারিয়ামের হাতে তুলে দিলেন। সেটিই ছিল সেই দলিল যেখানে এসএসপি নিশানাত হায়দারের সকল দুর্নীতি, ঘুষখড়ি, বেআইনি আদেশ, নির্দোষদের ভাসানো এবং অপরাধীদের রক্ষা করার পুরো প্রমাণ ভিত্তিক তালিকা ছিল। মারিয়াম শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বললেন, এই দেখুন আপনার আসল চেহারা। এসএসপির মুখ মুহূর্তেই বিবরণ হয়ে গেল, কপাল দিয়ে ঘাম গড়াতে লাগলো। ডিসি আমিন বজ্রকণ্ঠে আদেশ দিলেন, গ্রেফতার করো ওকে। থানার সব সদস্য অবাক হয়ে রইল। এই প্রথমবার তারা দেখল একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে সরাসরি গ্রেফতার করা হচ্ছে, তাও জনসম্মুখে। এসএসপি নিশানাত হায়দার যখন হাতকড়া পড়ছিলেন, তখন এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল পুরো জেলা জুড়ে। বিষয়টি পৌঁছে গেল প্রদেশের সচিবালয়ে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ এলো, যে কোনো কর্মকর্তা যতই প্রভাবশালী হোক না কেন, যদি সিস্টেমকে অপব্যবহার করে তাকে অবিলম্বে অপসারণ করে কারাগারে পাঠানো হবে। পরবর্তী 48 ঘন্টার মধ্যেই পুরো ফরিদনগর কেঁপে উঠল। 40 জনেরও বেশি পুলিশ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা এবং কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, যারা এতদিন আইনের ঊর্ধ্বে থেকে সবকিছু চালাতো, তাদের সবাইকে কারাগারে পাঠানো হলো। ফরিদনগর আর আগের মতো রইল না। প্রত্যেকটি গলি, মোড়, দোকান, চায়ের টং, মসজিদের বারান্দার সবখানে একটাই নাম উচ্চারিত হতে লাগল, ডেপুটি কমিশনার মারিয়াম বখতিয়ার। তিনি প্রমাণ করে দিলেন, যদি নিয়ত খাঁটি হয় আর হৃদয়ে সাহস থাকে, তাহলে গোটা দুনিয়া একদিন আপনার সামনে মাথা নত করবেই। সাধারণ এক পোশাকে, বিনয়ী এক হাসিতে লুকিয়েছিল এক অসাধারণ শক্তি। সেই শক্তি কাঁপিয়ে দিল অন্যায় আর জুলুমের মঞ্চ। এই কাহিনী আমাদের শেখায়, বাহ্যিক পোশাকে নয়, মানুষের আসল পরিচয় হয় তার চরিত্রে, তার ন্যায়বোধে, তার সাহসে। তাই আসুন আমরা নিজেরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই সাহসের সঙ্গে, নিজে ন্যায়ের পথে চলি এবং অন্যকেও চলতে সহায়তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ন্যায়পরায়ণ এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষকে পছন্দ করেন। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাকে স্পর্শ করে থাকে, আপনার অন্তর কাঁপিয়ে দিয়ে থাকে, তাহলে একটা লাইক দিন আল্লাহর সন্তুষ্টির জন্য। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের সত্যর ও ন্যায়ের পথে অটল রাখুন। এই দোয়া আপনার এবং আমাদের সকলের জন্য সাদাকা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার পরিবার, বন্ধু, পরিচিত সকলের সঙ্গে শেয়ার করুন, কারণ এই আলো শুধুমাত্র আপনার মনে নয়, অন্যদের হৃদয়েও পৌঁছাক। আর এমন সত্য শিক্ষামূলক ইসলামী কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সাহসী বানান এবং সত্যের পথে স্থির রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।